নমস্কার, আদাব। আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাচ্ছি এক পাগল প্রেমিকের কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। 1997 জুলাই মাসে দুটো খুন হয়, 1998 মে মাসে আরো দুটো খুন, আর এই সবকটা দেহের হাতে জোর করে লিখে দেওয়া হয়েছিল আই এম সরি। একজন রিটায়ার্ড সেনাকর্মী রাজদেব ঠাকুর 1995 সালে এক গরিব পরিবারের মেয়ের প্রেমে পড়ে যায়। প্রায় 2 বছর পর 1997 জুলাই মাসে একই দিনে দুটো লাশ পাওয়া যায়, একটা হরিয়ানার পলবালে, অন্যটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। দেহগুলো একেবারে পচে গিয়েছিল। দুটো মৃতদেহই দুই মুসলিম যুবকের ছিল, আর দুজনের হাতেই খোদাই করা হয়েছিল আই এম সরি। এছাড়া পুলিশের কাছে আর কোনো তথ্য ছিল না। এই দেহ দুটি পাওয়া যাওয়ার পরের দিন দিল্লি পুলিশের এক থানায় ওয়াসিম রহমান, তার দুই ছেলে ফিরোজ রহমান এবং কাসিম রহমানের নিখোঁজ হওয়ার অভিযোগ দাখিল করেন। ফিরোজ আর কাসিম আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে এই বলে বেরিয়েছিল যে ওরা এক বন্ধুর বাড়িতে ডিনার করতে যাচ্ছে। উদ্ধার হওয়া দেহগুলি চিহ্নিত করতে না পারায় সেগুলোকে কবর দিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রায় 1 বছর পর 1998 সালের মে মাসে দিল্লিতে এক রাস্তার পাশে আরও একটা দেহ পাওয়া যায়, যার হাতেও জোর করে আই এম সরি লিখে দেওয়া হয়েছিল। এইবার এক পথচারী আধ ঘন্টা আগে একটি গাড়িকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দেখেছিল। যখন সিমকপুর পুলিশ দেহটি চিহ্নিত করতে খোঁজ খবর নিতে শুরু করে, তখন তারা ওয়ারচিপুর থানা থেকে একটা খবর পান যে ওনারাও একটা দেহ পেয়েছেন যার গায়ে আই এম সরি লেখা। কোনো সিরিয়াল কিলার কি শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে? এই দেহগুলো কি চিহ্নিত করা যাবে না? ঠিক পরের দিন দুর্গানন্দ মিশ্র আর জগন মিশ্র থানায় হাজির হন। তারা জানান এই দেহগুলো ওনাদের ভাইপো সুভাষ আর নিশান্ত মিশ্রের। এরা দুই ভাই অমরনাথ মিশ্র ছেলে ছিল। খুনের তদন্ত শুরু হয়। সুভাষ আর নিশান্তকে শেষবার এক্স সার্ভিসম্যান রাজদেব ঠাকুর আর তার ড্রাইভার বাবলুর সঙ্গে দেখা গিয়েছিল। পুলিশ সুভাষ আর নিশান্তের বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু না তো খুনের কারণটা জানা যায়, না হত্যাকারীর। এরই মধ্যে পুলিশের কাছে 1 বছর আগের অর্থাৎ 1997 সালের ঘটনাও সামনে আসে। তখনও দুটো বডি পাওয়া গিয়েছিল যাদের হাতে আই এম সরি লেখা ছিল। এই খুনগুলোর মাঝে কি কোনো সম্পর্ক ছিল? পুলিশ ওয়াসিম রহমানের সেই সময় করা তার ছেলে কাসিম আর ফিরোজ রহমানের নিখোঁজের কমপ্লেন হাতে পায়। তদন্তে এটাও জানা যায় 1998 সালের মার্চ মাসে রাজদেব ঠাকুর তার পরিচারিকা গিরিজার একটি মিসিং কমপ্লেন করেছিলেন। সেই সময় সুভাষ আর নিশান্তের ভাই অঙ্কুশও হঠাৎ করে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। অঙ্কুশের মধ্যপ্রদেশের ঠিকানা না ওর ভাই সুভাষ বা নিশান্ত জানত, না ওর দুই কাকা দুর্গানন্দ বা জগন মিশ্র জানত। এমনকি মধ্যপ্রদেশেই থাকা ওর মা বাবা অমরনাথ এবং গায়ত্রী মিশ্র অঙ্কুশের ব্যাপারে কিচ্ছু জানতেন না। রাজদেব ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেন যে গিরিজা ওনার বাড়িতে পরিচারিকার কাজ করত। উনি ওকে গ্রামের থেকে এনেছিলেন, আর গিরিজার বাবা ওনারই মাঠে চাষ করত, কিন্তু সে মারা গিয়েছিল। কিন্তু উনি ওনার পরিচারিকাকে নিয়ে এত চিন্তিত কেন ছিলেন? রাজদেবের বক্তব্য ছিল গত 3 বছর ধরে উনি গিরিজা আর ওর পরিবারের দেখাশোনা করছিল, তাই তার চিন্তা হওয়াটা স্বাভাবিক। পুলিশ 1998 মার্চে গিরিজার উধাও হওয়া আর ঠিক একই সময়ে অঙ্কুশের কাউকে কিছু না জানিয়ে দিল্লি ছেড়ে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করছিল। এই খুনের সঙ্গে কি গিরিজা আর অঙ্কুশের কোনো সম্পর্ক আছে? চিন্তিত জগন মিশ্র অবশেষে পুলিশকে বলেন যে ওনার ভাইপো সুভাষ আর নিশান্ত পুলিশকে বলেছিল যে রাজদেব ঠাকুর কোনো ক্ষতি করতে পারে। অঙ্কুশের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর রাজদেব ঠাকুর ওদের বাড়িতে গিয়েছিল। সুভাষ আর নিশান্ত তখন জগন মিশ্রকে এটাও বলেছিল যে অঙ্কুশ নাকি ভোপালে গিয়েছে। রাজদেব জানতো অঙ্কুশ গিরিজাকে নিয়ে পালিয়ে গেছে। সুভাষ আর নিশান্তের মনে হয়েছিল অঙ্কুশের বন্ধু সূর্যর কোনো ক্ষতি হতে পারে। ওরা ভয় পাচ্ছিল সূর্য যেন রাজদেবের হাতে না পড়ে। সূর্য কি খুন হয়ে গিয়েছিল? পুলিশের এখন মনে হচ্ছিল অঙ্কুশ আর গিরিজার মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। এই খুনের সঙ্গে গিরিজার অবশ্যই কোনো যোগ রয়েছে। এবার তারপর রাজদেব ঠাকুর মিথ্যে বলছে। রাজদেব ঠাকুর আর গিরিজার মধ্যে শুধুমাত্র মালিক আর চাকরের সম্পর্ক তো ছিল না। ভোপালে কোনো চেনা জানা লোক নিশ্চয়ই আছে। টাকার চিন্তা করিস না, যে কোনো মূল্যে গিরিজাকে খুঁজে বের করতেই হবে। হ্যালো, ইন্সপেক্টর সিনহা বলছি। স্যার, আমি সিমাকপুর পুলিশ স্টেশন থেকে পিএসআই ভূপেশ কাটপাল বলছি। হ্যাঁ বলো ভূপেশ। স্যার, আমরা অঙ্কুশ মিশ্র নামে দিল্লির এক সিএ স্টুডেন্টের খোঁজ করছি, যে এখন ভোপালে রয়েছে। এটা কোন কেসের ব্যাপার? একটা মার্ডার কেসের ব্যাপারে। ওর দুজন বড় দাদা নিশান্ত আর সুভাষ দুজনেই মারা গেছে। ওকে, ফটো ফ্যাক্স করো। ওকে স্যার। স্যার, একটা মেয়ে আছে গিরিজা, ওর ফটো আমি ফ্যাক্স করছি। আমার মনে হচ্ছে ওরা দুজন একসঙ্গে আছে।
সরি স্যার, আপনাকে আগেই বলেছি যে কাস্টমারের পারমিশন ছাড়া আমি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতেই পারি না। গিরিজা আমার বাড়িতেই কাজ করতো। এই অ্যাকাউন্ট আমি খুলিয়েছিলাম, আমিই টাকা জমা দিতাম। ও আমার বাড়ি থেকে পালিয়েছে। স্যার, এটা ব্যাংকিং পলিসির এগেনস্টে। এইভাবে আমরা কারোর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কাউকে দিতে পারি না। শুধু পুলিশ ইনভেস্টিগেশনের ক্ষেত্রেই আমরা সেটা দিতে পারি। আই এম সরি স্যার। পুলিশকে বেশি জিজ্ঞাসা করা ঠিক হবে না। ভোপালে কোনো চেনা জানা মানুষ বের কর, আমি যে করেই হোক গিরিজাকে ধরবই। না সাহেব, না গিরিজা এখানে এসছিল, না ফোন করেছিল। রাজদেব সাহেব ওর কথা জিজ্ঞেস করতে এসছিল, কিন্তু সাহেব গিরিজা নিয়মিত আমাকে ব্যাংকে টাকা পাঠাচ্ছে। এখনো পর্যন্ত? হ্যাঁ, গত মাস পর্যন্ত তো পাঠিয়েছে। আপনার অ্যাকাউন্ট কোন ব্যাংকে? মানে গিরিজা রাজদেব ঠাকুরের সাথে কোনো অসুবিধা বোধ করতো? আপনাকে এই ব্যাপারে কিছু বলেছেও? না সাহেব, এরকম কিছু বলেনি। গিরিজা ওনার সঙ্গে 1995-তে গেছিল, তবে থেকে আমি ওকে ঠিক করে দেখিও নি। শুধু কয়েকবারই ও এখানে এসেছিল সাহেব। স্যার, এই গিরিজা নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেই গেছে। আমাদের এটা ক্রস চেক করতে হবে যে গিরিজা এখনো ভোপালে আছে কিনা। আর হ্যাঁ, আমার ওই পুরনো কমপ্লেন দুটো ডিটেলস চাই। প্রথমে রাজদেব ঠাকুর যে গিরিজার বিরুদ্ধে ফাইল করেছিল, আর দ্বিতীয়টা যখন গিরিজা রাজদেব ঠাকুরের বিরুদ্ধে করেছিল, ওই দুটো কমপ্লেন। স্যার। স্যার, টাকা আমাদের ভোপাল ব্রাঞ্চ থেকে ট্রান্সফার করা হয়েছিল। থ্যাংক ইউ। আমি সব জায়গায় ইনফরমার ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু অঙ্কুশ সিএ করছিল, সমস্ত অ্যাকাউন্টিং ফার্মগুলোতে চেকিং চলছে, কিন্তু এখনো পর্যন্ত অঙ্কুশ আর গিরিজার কোনো খবর আমরা পাইনি। পুলিশ অঙ্কুশ আর গিরিজাকে খুঁজতে ব্যস্ত ছিল। রাজদেব ঠাকুরও গিরিজাকে খুঁজছিল। তাহলে অঙ্কুশ আর গিরিজার কাছে কি এই 4টে খুনের আর সম্ভবত 5ম খুনের রহস্যভেদের চাবি ছিল? এটা কি শুধুমাত্র একটা অনুমান ছিল? এই খুনগুলোর পিছনে আসলে কে ছিল, সেই প্রশ্ন এখন সবার মনে উকি দিচ্ছিল। তোমার আমাকে আগেই সবকিছু জানানো উচিত ছিল। যখন দাদা, আমি ঠিক জানতাম না যে সুভাষ আর নিশান্ত এত বড় বিপদের মধ্যে আছে। সুভাষ, নিশান্ত আর অঙ্কুশ এখানে পড়তে এসেছিল। ওদের সাথে এসব কি হয়ে গেল? আরে কম করে তো তুমি এইটুকু তো বলতে পারতে যে অঙ্কুশ মধ্যপ্রদেশে চলে গেছে। গিরিজাকে খোঁজো, যত পয়সা লাগে দাও, ওকে আমার যে কোনো মূল্যেই চাই। একদিন তো ওকে যেতেই হতো, উড়ে গেল। কতদিন ওকে বন্দি করে রাখতে? ভুলে যাও ওকে, যেতে দাও। স্যার, 25শে জুন 1996 গিরিজা রাজদেব ঠাকুরের ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু রাজদেব ওকে বাস স্ট্যান্ডেই ধরে ফেলে। স্যার, 1 লাখ টাকা আর কিছু গয়না পাওয়া যাচ্ছে না আমার ঘরে। ও চুরি করে পালাচ্ছিল। না সাহেব, সাহেব আমি কোনো চুরি করিনি সাহেব। তাহলে পালাচ্ছিলি কেন? সত্যি কথাটা বলে দে, না হলে ওনারা তোর থেকে সত্যি কথাটা বের করবেন। কি ঠিক করলি তুই? তুই কি চাইছিস? আমি এই কমপ্লেনটা ফিরিয়ে নেব?
নাকি তুই এনাদের বলে দিবি কেন তুই পালিয়েছিলি? তুই কি ভাবছিস এনারা তোর কথা বিশ্বাস করবেন? তোর কোনো ধারণাই নেই তোর অবস্থা কি করে ছাড়া হবে জেলের ভেতর। স্যার, রাজদেব ঠাকুর কমপ্লেন উইথড্র করে নেয়। আচ্ছা, রাজদেব ঠাকুর গিরিজাকে ভয় দেখিয়েছিল? স্যার, আমারও মনে হয়েছিল, কিন্তু গিরিজা সেরকম কিছু বলেনি। এটা দ্বিতীয় কমপ্লেন। এই দ্বিতীয় কমপ্লেনটা গিরিজা নিজে করেছিল? আগে হ্যাঁ, 27 জুলাই 1996, রাজদেবের প্রথম কমপ্লেনের প্রায় 1 মাস বাদে। হ্যাঁ সাহেব, আমি সত্যি বলছি সাহেব। গিরিজা, আমি তোমাকে গতবারও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি আমাদের কিচ্ছু বলনি। কিন্তু এখন তুমি রাজদেব ঠাকুরের ওপর ধর্ষণের অভিযোগ করছো। আমি ওকে এক্ষুনি এখানে ডাকছি, কিন্তু এইবার তুমি পিছু হাঁটবে না। গিরিজা পাগল হয়ে গেছে স্যার, মিথ্যে অভিযোগ আনছে আমার বিরুদ্ধে। গিরিজাকে নিয়ে এসো। গিরিজা, বলো তোমার সঙ্গে কি কি হয়েছিল? বলো গিরিজা। গিরিজা রাজদেবের সঙ্গে একলা কথা বলতে চেয়েছিল, ওরা কোনো বোঝাপড়া করে নেয়। আপনি কি ভেবেছিলেন আপনি আমাকে অভিযোগ চাকর- ফিরিয়ে নে। কিন্তু আমার শর্ত হচ্ছে ওসব নিয়ে পরে কথা বলবো, আগে অভিযোগটা ফিরিয়ে নে। আমার সঙ্গে লাগতে আসিস না, বাইরে বেরোলে আমি কিন্তু বদলা নিয়ে ছাড়বো। একটা ব্যাপার তো পরিষ্কার যে ওই মেয়েটি গিরিজা রাজদেব ঠাকুরের বাড়ির শুধুমাত্র চাকর তো ছিল না। এখন সাহেব নাম তো বলতে পারবো না, কিন্তু বেশ ধনী লোক ছিল। ইনি ছিলেন? হ্যাঁ সাহেব, এই ছিল, অঙ্কুশের ব্যাপারে জিজ্ঞেস করছিল। অঙ্কুশ মিশ্র, কলেজ স্টুডেন্ট, এখানে প্রায়ই আসে। হ্যাঁ বাবু, আসে, বসে, চা খায়। শেষ কবে এসেছিল? তবে অনেকদিন আসেনি। কেন বাবু, কিছু হয়েছে নাকি? ওকে একটা জরুরি কথা বলার ছিল, ওর 2 ভাইও জানে না ও কোথায় আছে। আচ্ছা বাবু, তো এই ব্যাপার তো সুরজকে জিজ্ঞেস করুন, ওরা ভালো বন্ধু, রোজই একসাথে আসে। সাহেবও পরের দিন আবার এসেছিল, তখন সুরজ এখানে ছিল। সূর্য, হ্যাঁ বলুন। অঙ্কুশের বন্ধু তুমি? হ্যাঁ। অঙ্কুশের ব্যাপারে তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। সুরজ ওই লোকটার সঙ্গে চলে গেল, তারপর থেকে আর আমি ওকে কখনোই দেখিনি। আই অ্যাম সরি। মানে অঙ্কুশ সূর্যের ঠিকানা না বলার জন্য বা না জানার জন্য ওকে ওর ভুলের মাসুল দিতে হলো? স্যার, আমার মনে হচ্ছে রাজদেব এই সমস্ত হত্যার সঙ্গে জড়িত, আর গিরিজারের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। হ্যালো, আচ্ছা আচ্ছা। অঙ্কুশ মিশ্র আর গিরিজার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। রাজদেব কি ওদের কাছে পুলিশের আগে পৌঁছে গিয়েছিল? পুলিশের কাছে এই হত্যাগুলোর পিছনে রাজদেবের জড়িত থাকার কারণ তো অনেক ছিল, কিন্তু ওনারা কোনো প্রমাণ এখনো জোগাড় করতে পারেননি। আই এম সরি।
কি ভুল করেছিল এ দুজন? কোন ভুলের ক্ষমা চাওয়ানো হয়েছিল? কতবার জিজ্ঞেস করেছেন আপনি? আমি বুঝতে পারছি না আপনি কি জানতে চাইছেন। সুভাষ আর নিশান্তের সাথে শেষবারের মতো আপনাকে দেখা গিয়েছিল, আর ওই দুজনের মার্ডার হয়েছে। অঙ্কুশের বন্ধু সূর্যর সাথেও আপনাকেই দেখা গিয়েছিল, আর সে নিখোঁজ। ওকে মেরে দিয়েছেন। আমি কাউকে মারিনি। আপনি ভোপালে অঙ্কুশ আর গিরিজাকে খুঁজছেন, আর আপনি গিরিজারও ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ খবর নিচ্ছেন। আমি ওর দায়িত্ব নিয়েছি। একটু বেশি চিন্তা করছেন, কেননা ও শুধুমাত্র আপনার চাকর নয়, আপনি ওর প্রেমে পাগল, রোমিও হয়ে গেছেন আপনি। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন, না হলে আপনি আপনার আর আমার সময় নষ্ট করছেন। আপনি 4 জন লোককে মেরেছেন। 97 সালের জুন মাসে যে 2 জন লোককে আপনি মেরেছেন, ওই 2 জন কারা? আমি কাউকে মারিনি। আপনি একবার জিজ্ঞেস করুন, 100 বার জিজ্ঞেস করুন, আর 1000 বার জিজ্ঞেস করুন, আমার উত্তর একই থাকবে। আমি কাউকে মারিনি। যেতে পারি? থ্যাংক ইউ। ইন্সপেক্টর বীরেন্দ্র পণ্ডিত। ইন্সপেক্টর রিতেশ সিনহা বলছি, ভোপাল পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ সিনহাবাবু বলুন। অঙ্কুশ মিশ্র আর গিরিজার কোনো খোঁজ পেলেন? আমরা সব জায়গায় ওদেরকে খোঁজার চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমি জানতে পারলাম অঙ্কুশ সিটি পুলিশ স্টেশন লকআপে আছে। কি? 13ই মে ওকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কেন? সুইসাইড করতে প্ররোচনা দেওয়ার জন্য। কিন্তু সুইসাইড কে করল? গিরিজা 13ই মে সুইসাইড করেছে। সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসেবে অঙ্কুশের নাম করেছে। গিরিজা ও সুইসাইড করেছে, আর অঙ্কুশ ওর সুইসাইডের প্ররোচনা দেওয়ার দোষে লকআপে বন্দী আছে। আমি আমার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। যখন আমার অঙ্কুশের সঙ্গে দেখা হয়েছিল, মনে হয়েছিল আমি আমার জীবনটা এবার নতুন করে শুরু করব। ও আমার পিছু নিত, আর আমি ওকে পছন্দ করতে শুরু করেছিলাম। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, ও আমায় ভালোবেসেছিল, কিন্তু আমি জানতাম যে ব্যাপারটা মোটেও সহজ হবে না। আমি আমার জীবনে শুধু দুঃখ আর কষ্টই দেখেছি, কিন্তু আমি তোমার চোখে শুধু ভালোবাসা দেখেছি। কিন্তু আমি ভালোবাসাকে ধ্বংস হতে দেখেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দেখিয়ে দেবো যে এই ভালোবাসা দুটো জীবন গড়ে দিতে পারে। কেন জীবনটাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলতে চাইছো অঙ্কুশ? কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে লোকটার বাড়িতে কাজ করি, তুমি তাকে, উনি মনে করেন যে আমি ওনার চাকর আর উনি আমার মালিক। শোনো, তুমি যদি এসবের থেকে বাইরে বেরোতে চাও, তাহলে তুমি আমার সাথে যেতে পারো। আমরা পালিয়ে যাব, অনেক দূরে চলে যাব। চলো। কিন্তু আমরা যাব কোথায়? যেখানে আমাদেরকে কেউ চিনবে না। চলো। গিরিজা, 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 গিরিজা। আমি বলেছিলাম তোমায় যে আমরা কখনো সুখী হতে পারবো না। আজকেও কোনো কাজ পেলাম না। কোনো ব্যাপার নয়, পেয়ে যাবে। কিভাবে পাবো? আরে সি এর পড়াটা এখন আমি কমপ্লিট করিনি, কেউ আমাকে কাজে রাখতে চাইছে না। দেখো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
আরে তুমি যাও না এখন, গিয়ে নিজের কাজটা করো না, ঠিক আছে? আমি নিজে দেখভাল করতে পারবো। আমি এটা করতে পারবো না। এই টাকাগুলো আমার বোনেদের বিয়ের জন্য। কিন্তু ওদের বিয়ে তো আর এখন হচ্ছে না। হ্যাঁ, কিন্তু তুমিও বোঝার চেষ্টা করো, মা আর বোনেদের তো একমাত্র আমিই ভরসা। আর তোমার জন্য যে আমি আমার সারা জীবনটা নষ্ট করে দিলাম, তার বেলা তুমি আসার আগে আমার জীবনে সব ঠিক ছিল, এখন এখন সব বরবাদ হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম আমাদের পালানো উচিত হয়নি। কিন্তু পালিয়ে তো এসেছি। এবার এবার না আমার কাছে টাকা আছে, না আমার কাছে কোনো কাজ আছে, না তুমি তোমার অ্যাকাউন্ট থেকে আমাকে কোনো টাকা দিচ্ছ। আর দিল্লি চলে গেলে তোমার এই রাজদেব আমাকে মেরে ফেলবে। এবার আমি কি করবো বলো? আমি তোমাকে বলেছিলাম। চুপ চুপ চুপ। আমি জানি যে তুমি আমাকে এই কথাটা বলেছিলে, কিন্তু আমারই মাথা খারাপ ছিল যে আমি তোমার প্রেমে পড়লাম আর আমার সারা জীবনটা নষ্ট করে ফেললাম। আমারই মাথা খারাপ ছিল। আমি আর বাঁচতে চাই না। এইসব সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। প্রতিটা মুহূর্তে শুধু আমাকেই দোষারোপ করা হয়। 1997 জুলাইতে 2টো খুন, 1998 মে মাসে আরো 2টো খুন। অঙ্কুশের বন্ধু সূর্য নিখোঁজ। সন্দেহ হচ্ছিল সেও খুন হয়ে গেছে, গিরিজাও মারা গিয়েছে, আর অঙ্কুশ গড়াদের পিছনে ছিল। পুলিশের শুরু থেকে সন্দেহ ছিল যে এই হত্যাগুলোর সঙ্গে কোথাও না কোথাও গিরিজার কোনো যোগ ছিল। রাজদেব ঠাকুরের উপরও সন্দেহ ছিল, কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না। এবার কি ওনাদের হাতে কোনো প্রমাণ আসবে? কি বলছিস তুই? সাহেব, এটা সত্যি। গিরিজা নিজের ইচ্ছেতে আত্মহত্যা করেছে। এখন শান্তি পেলে তুমি? শান্তি হলো? এখন কেন দুঃখ পাচ্ছ? যদি ওকে তুমি খুঁজেও পেতে, তাহলে তুমি নিজে ওকে মেরে ফেলতে। সাবধানে থাকিস। হ্যাঁ, এর নাম গিরিজা। ওর বাবা আমাদের খেতে কাজ করতেন, মারা গেছেন। ও এবার আমাদের বাড়িতে কাজ করবে, এখানেই থাকবে। সাহেব, সাহেব, এটা আপনি কি করছেন সাহেব? সাহেব, সাহেব, আমি এসব করতে এখানে আসিনি সাহেব। সাহেব, মেম সাহেব, আপনার সঙ্গে কথা ছিল। হ্যাঁ বলো। মেম সাহেব, আপনি আমাকে আমার বাড়ি পাঠিয়ে দিন। আপনার কাছে হাত জোড় করছি। কেন? সাহেব, সাহেব রোজ রাতে আমার উপর অত্যাচার করেন। আমি এই কাজ করতে এখানে আসিনি। আমার স্বামীর সম্পর্কে একটাও যদি বাজে কথা বলিস, তাহলে তোর জিভ টেনে ছেড়ে নেব আমি।
এটা কি করে হলো? আমি মেরেছি নাকি তোকে? তাহলে হলো কি করে? কেউ তোকে ছুঁয়েছে নাকি? ছুঁয়েছে বল। ও মেম সাহেব মেরেছেন। কেন? আমি ওনাকে সব বলে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ? কখনো ভুল করেও গিরিজার গায়ে হাত দেবে না, বুঝতে পেরেছ? তুমি আমাকে অসম্মান করেছিলে, তুমি ওকে অসম্মান করেছিলে, তুমি ওকে নিজের বন্দি করে রাখতে চেয়েছিলে, কিন্তু এখন তো উড়ে গেছে। এখন কি করবে তুমি? এখন তো উড়ে গেছে। এখন কি করবে তুমি? সাহেব এখন আমরা কি করব? স্যার, রাজদেব ঠাকুর পুরোপুরি ভেঙে পড়েছে। ওর বিশ্বাসই হচ্ছে না গিরিজা সুইসাইড করেছে। ডাকো। চলো, স্যার ডাকছে। গিরিজার বডি ওর মাকে দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে ওর অন্তিম সংস্কারও হয়ে গেছে। ফিরোজ রহমান দাদা, কাশিম রহমান ভাই, দুটোকেই আমি শেষ করেছি। বাবলু বলছিল ওই ছেলেটার সাথে তোকে অনেকবার দেখতে পেয়েছে, ফিরোজ নাম যার। তোকে বলছি ভয় পাস না, তুই ইয়াং, ওদিকে ওই ইয়াং। সত্যি কথা বলতে কি, আমি তো তোর সাথে ভালো কিছু করিও নি। ভালো লাগছে? ও কি তোর ভালো লাগছে? ভালো কথা, ওকে ডেকে পাঠা, কথা বলবো। সত্যি? হ্যাঁ। তুমি অকারণে ওনাকে ভয় পাচ্ছিলে? ঠিক আছে, আমি চলে যাব দেখা করার জন্য। আর ছোট ভাই কাশেমকেও সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, আমি ওনাকে বলে দেব। আচ্ছা, আমি ওনাকে বলে দেব যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আবু, বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, হয়তো ফিরতে একটু দেরি হয়ে যাবে। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি। ঠিক আছে আব্বু, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। চেস। তো গিরিজাকে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ স্যার। স্যার, আমি ওকে বিয়েও করতে চাই। তুমি মদে কিছু মিশিয়েছিলে। হ্যাঁ। স্যার, এসব কি? আপনি তো আমাদের কথা বলার জন্য ডেকেছিলেন। সরি বল।
কি জন্য স্যার? সরি বল। স্যার কি কারণের জন্য? গিরিজাকে ছুঁয়েছিস তুই। সরি বল। সরি বল। সরি বল। স্যার আই এম সরি, আই এম সরি, ভুল হয়ে গেছে, আই এম সরি, আই এম সরি। সরি, তোর গিরিজাকে ছোঁয়াটা উচিত হয়নি। সূর্য, সুভাষ আর নিশান্ত। সূর্য, সুভাষ আর নিশান্ত। সূর্য, অঙ্কুশের বন্ধু তুমি? আমি জানি না ও ভোপালে কোথায় আছে। ভোপাল আছে শুধু এটুকুই জানি। ওর ভাই সুভাষ আর নিশান্ত, ওরা দুজন নিশ্চয়ই এটা জানবে। আমি জানি না। গতবার আমি তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম গিরিজা আর অঙ্কুশ কোথায় আছে, তুমি তখনও বলেছিলে তুমি জানো না। প্লিজ আমাকে যেতে দিন, আমি তো ওদের পালাতেও সাহায্য করিনি। সরি বল। সরি। আর একবার সরি বল। সরি। I'm sorry. I'm sorry. I'm sorry. সুভাষ আর নিশান্ত আমাকে কিছুই বলল না যে গিরিজা কোথায় আছে। আমরা জানি না ভোপালে ওরা কোথায় আছে। আমরা যতটুকু জানতাম আমরা সমস্ত আপনাকে বলে দিয়েছি। তোমরা সবাই মিলে একসাথে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো না? অঙ্কুশ ওই মেয়েটাকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, আর আমরা এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়। আমরা তো শুধু এখানে পড়াশোনা করতে এসেছি। প্লিজ স্যার, আমাদের এখান থেকে যেতে দিন। ও আমার ছিল, শুধুমাত্র আমার। আমার না হলে ও অন্য কারোরও হতে পারে না। যখন আমি ওকে প্রথমবার দেখেছিলাম তখনই জানতে পেরেছিলাম। I am sorry. I am sorry. আমাকে ক্ষমা করে দাও, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি। জীবনের সব থেকে বড় ভুল, সব থেকে বড়। ক্ষমা করবেন, দুর্ভাগ্য চক্রে ঠিকমতো খোঁজ খবর না পাওয়ায় আপনাকে সঠিক সময়ে কোনো জানকারি দিতে পারিনি। আসলে ঠিক 1 বছর আগে হরিয়ানার পালওয়ালে, ইউপির গাজিয়াবাদে যে দুটো বডি পাওয়া গিয়েছিল, ওই দুটো বডি আপনাদের ছেলে ফিরোজ আর কাশিমের ছিল। রাজদেবের ডেয়ারি ফার্ম থেকে পুলিশ সেই গাড়িটা উদ্ধার করে, যেই গাড়িটা করেই লাশগুলোকে সরিয়ে ফেলার কাজ করা হয়েছিল। ফিরোজ, কাসিম, সূর্য, সুভাষ আর নিশান্তকে নৃশংসভাবে খুন করার প্রায় 8 বছর পরে
2005 সালের মার্চে রাজদেব ঠাকুর আর তার গাড়ির ড্রাইভার বাবলু দুজনকেই সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 2007 সালে তারা একবার জামিন পেয়েছিল, কিন্তু পরে তাদের জামিন খারিজ হয়ে যায়। জামিন পেয়ে বাবলু পালিয়ে যায়, কিন্তু 5 বছর পর 2012 সালে সে আবারও ধরা পড়ে। তাকে ফের জেলে পাঠানো হয়। এখন রাজদেব ঠাকুর আর বাবলু দুজনেই যাবজ্জীবন সাজা ভোগ করছে। রাজদেব গিরিজার জন্য পাগল ছিল, আর এই রাজদেবই গিরিজার জীবনে সমস্যা ছিল। সে তার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল। রাজদেব ওকে নিজের সম্পত্তি মনে করত। গিরিজা ওর বাড়িতে গিয়ে কাজ করতে রাজি হয়েছিল, কারণ সে ওকে বাবার মতো সম্মান করত। কিন্তু রাজদেব ওকে ব্যবহার করতে থাকে। 5টা খুন হয়। এই পাগলামির কারণে 5টা যুবকের প্রাণ বলি দিতে হয়, সেই মহিলার জন্য যার জন্য ও পাগল ছিল আর যাকে ও শোষণ করত। কেমন হতো যদি ফিরোজ আর কাসিমের প্রথম 2টি খুন হওয়ার পর ঠিকমতো যোগাযোগ থাকত, তথ্যগুলো যদি ঠিকমতো আদান প্রদান করা যেত, যদি শনাক্তকরণ করা যেত, তাহলে হয়তো সূর্য, সুভাষ আর নিশান্তের খুন হওয়া কোনোভাবে আটকানো যেত। রাজদেবের কবল থেকে হয়তো গিরিজাকে উদ্ধার করা যেত। হয়তো অঙ্কুশ আর গিরিজার মাঝে এই অভাগা সম্পর্কটাই তৈরি হতো না। হয়তো গিরিজা আজকে বেঁচে থাকতো। কেমন হয় যদি আমরা ফেলে আসা দিনগুলোতে চোখ বোলাই? হয়তো কিছু বদলাতে পারবো না, কিন্তু এইভাবে ভবিষ্যতের জন্য হয়তো আমরা আরো বেশি সাবধান আর সতর্ক থাকতে পারবো। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।